হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডুমন্ট্র। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য আরেকবার আমি বলে দিই, ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি সামনে রয়েছে, হয়তোবা ভোটের পরে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাটা হবে এবং সেই প্রিলিমের দিকে টার্গেট করে আমি তোমাদের চ্যাপ্টার ধরে ধরে ইন ডিটেলসে তোমাদের আমি এমসিকিউ সলভ করাচ্ছি। এটা হয়তো প্রিলিমিনারি স্পেশালের জন্য করা হলেও ডাব্লিউবিসিএস সহ অন্যান্য যে কোনো পরীক্ষায় যেখানে ইন্ডিয়ান ইকোনমি থেকে কোয়েশ্চেন্স আসে, ডাব্লিউবিসিএস এর মেন্সটাও কিন্তু এটা কিন্তু ইনক্লুড করা আছে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ইন ডিটেলসে আমি করাচ্ছি, হয়তো এমসিকিউ ধরে ধরে করাচ্ছি ঠিক কথা, কিন্তু তোমাদের যাতে ইন্ডিয়ান ইকোনমিতে যাতে তোমাদের একটু প্রবলেম রয়েছে, বুঝতে অসুবিধা হয়, তারা যে কেউ প্রথম থেকে ভিডিওগুলো দেখো। আশা করি তোমাদের যা যা মোটামুটি ডাউট থাকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি ডাব্লিউবিসিএস এর প্রিলিমস সহ ডাব্লিউবিসিএস এর মেন্সে তোমরা একটা ভালো স্কোর করে আসতে পারবে ইন্ডিয়ান ইকোনমিতে। ঠিক আছে, দেখো তোমরা। আর তোমরা যারা দেখো রেগুলার, খুব কম সংখ্যক হলেও যারা তোমরা রেগুলার দেখো, তোমাদেরকে আমি বলবো একদম সবকটা এইভাবে তোমরা দেখতে থেকো। তোমরা খাতা পেন নিয়ে বসবে, নোটস নেবে, ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে করে লিখে রাখবে। আর প্যারালালি এখনকার সময়ে দাঁড়িয়ে যে ডেটাগুলো এখন রেলিভেন্ট সেগুলো আমি বলছি, নিয়ার ফিউচারে যে ডেটাগুলো চেঞ্জেস হয়ে যাবে, তোমরা ওই চেঞ্জটুকু খালি পেপার পত্রিকা থেকে কালেক্ট করে একটুখানি নিজের যে মেটেরিয়ালটা একটু আপডেট করে নেবে, বাস। আমার মনে হয় না আর কিছু প্রয়োজন আছে। বাকি তোমাদের যা যা টেক্সট বই যা আছে তোমরা পড়ো। আর এমসিকিউ বলতে যেগুলো আমি তোমাদেরকে করাচ্ছি ইন ডিটেলসে করাচ্ছি, কনসেপ্ট ধরে ধরে একদম, আশা করি তোমাদের প্রবলেম হবে না। ঠিক আছে, চলো। তো আগের দিন আমরা পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্টের 25টা এমসিকিউ করেছিলাম। আজকের আরো 25টা এমসিকিউ আমরা করবো, তো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। চলো, কোশ্চেন গুলো আহামরি কঠিন নয়, তবে এখান থেকে কোশ্চেন্স কিন্তু আসে। ওকে, কোশ্চেন্স আসে, এখান থেকে কোশ্চেন্স আসে। চলো দেখা যাক, শুরু করি আমরা। বলছো ক্রনিক পভার্টি কাকে বলে? আচ্ছা, ক্রনিক কথাটা, আচ্ছা সরি, এটা আমরা আগের দিন করে ফেলেছিলাম না, 25টা, সরি 26 থেকে হবে, ঠিক। Which of the following is a government subsidy based food security program? মানে বলছে নিচের কোনটা একটা ফুড সিকিউরিটি প্রোগ্রাম? তো ডেফিনেটলি, কিন্তু গভর্নমেন্ট তাতে সাবসিডি দেয়। মানে গভর্নমেন্ট সাবসিডি দেয় মানে যে দামে আমরা বেসিক্যালি রেশন ধরি সেটা অ্যাকচুয়ালি দাম নয়, দাম তো একটু বেশি কিছু হবে। আর সরকার কি করে, সাবসিডি দেওয়ার পরে আমরা কিনি। চলো আমি আনসারে পরে আসছি, আগে এই রিলেটেড ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। ঠিক আছে, আবারও বলে দিই, তোমরা নতুন দেশে তাদেরকে বলি, আমাদের না আনসার কি সেটা নিয়ে এত ডিস্টার্ব হওয়ার কোনো প্রয়োজন নেই। তার থেকে বরং রিলেটেড ইনফরমেশন যেগুলো আমি তোমাদেরকে বলছি, যে কনসেপ্ট গুলো যেগুলো বলছি, তোমরা সেগুলো মাথায় রেখো। পরীক্ষায় কিন্তু সেখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আসবে এবং আসবে বলেই আমি এরকম কোশ্চেন গুলো রেখেছি, যেখান থেকে ডেরিভেটিভস যে স্টেটমেন্ট গুলো যেগুলো আসবে সেগুলো যেন তোমাদের কাজে লাগে। ওকে, চলো এখান থেকে আমরা কয়েকটা কথা বলি, শোনো। এই যে গভর্নমেন্ট বলছে সাবসিডি দেবে, তাই না? আমরা যখন পড়বো না ফুড সিকিউরিটির সময়, যখন পড়বো আমরা কয়েক রকমের প্রাইস দেখতে পাই। একটাকে বলা হয় এমএসপি, দেখে রাখো, আমরা পরে পড়বো। মিনিমাম সাপোর্ট প্রাইস, ঠিক আছে। আর একটাকে আমরা বলি প্রকিউরমেন্ট প্রাইস, আর একটাকে আমরা বলি কি ইস্যু প্রাইস। তুমি বলবে যে স্যার এই ফুড সিকিউরিটির সাথে বা হচ্ছে এই সাবসিডির সাথে এইগুলোর কি সম্পর্ক আছে? না থাকলে আমি তোমাকে বলতামই না। আচ্ছা দেখো, মিনিমাম সাপোর্ট প্রাইস বলতে বোঝায়, ধরো একজন কৃষক তিনি যখন ফসল তিনি বপন করবেন, তার আগে তিনি জেনে গেলেন যে ফসলটা তিনি বপন করছেন মোটামুটি তার বাজার দর কিরকম হবে, অন্তত পক্ষে ন্যূনতম কতটা হবে। দেখো এখন আলু চাষিরা সুসাইড করছে, নিশ্চয়ই তোমরা খোঁজ খবর রেখেছো। তাহলে আলু চাষিদের যে এই অবস্থা, আলুতে কি এমএসপি দেওয়া হয়? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো, ভারতবর্ষে কতগুলো কমোডিটি রয়েছে যেগুলোর উপরে এমএসপি দেওয়া হয়? ঠিক আছে, একটু কমেন্ট করে তোমরা জানিও, বা যদি নিতান্ত কমেন্ট আমাকে নাও করো, নিজেরা দেখে রেখে তাহলে খাতায় এগুলো লিখে রাখবে। ঠিক আছে, চলো। প্রকিউরমেন্ট প্রাইস কাকে বলে? সরকার যখন কি করে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, তোমার নাম শুনে থাকবে নিশ্চয়ই, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। হ্যাঁ, যে রেশন যে দেওয়া হয় না, তার জন্য ডিস্ট্রিবিউট করতে হয়। তার আগে কি ডিস্ট্রিবিউট কি করবে? আগে স্টক করবে, তবে না ডিস্ট্রিবিউট করবে। সরকার যখন কি করে, তার বাফার স্টককে মেনটেন করার জন্য তাকে কি করতে, ফুড গ্রেনকে তাকে পারচেজ করতে হয়। তো বেসিক্যালি যে দামে ফুড গ্রেন সে পারচেজ করে সেটাকে বলা হয় কি, আমার প্রকিউরমেন্ট প্রাইস। ঠিক আছে, এটা মাথায় রাখবে। যে দামে অ্যাকচুয়ালি জেনারেলি হয় কি, প্রকিউরমেন্ট প্রাইসকে ডিক্লেয়ার করা হয় বিফোর হারভেস্টিং। ঠিক আছে, তাহলে এমএসপি ডিক্লেয়ার করা হয় কি বিফোর শোয়িং, মানে ফসল বপন করার আগে। আর প্রকিউরমেন্ট প্রাইস ডিক্লেয়ার করা হয় কখন? ফসল তোলার আগে। এই হচ্ছে বেসিক মেজর ডিফারেন্স, তোমরা মাথায় রাখবে।
সাধারণত প্রকিউরমেন্ট প্রাইস এমএসপি থেকে বেশি হয়। ওকে, নেক্সট আসো ইস্যু প্রাইস। ইস্যু প্রাইস কাকে বলে? যে দামে বেসিক্যালি আমরা রেশন ধরি। যেমন ধরো 2 টাকা কিলো ধরে চাল দেওয়া হয়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এই যে 2 টাকা কিলো ধরে যে চাল দেওয়া হয়, চালের দাম কি অ্যাকচুয়ালি 2 টাকা নয় তো? তর্কের খাতিরে ধরে নাও যে সরকার ওই 1 কিলো চাল উৎপাদন করতে তার খরচা লেগেছে 40 টাকা, ধরে নাও, ঠিক আছে, 40 টাকা খরচা হয়েছে। তাহলে আমাদের 40 টাকায় তো আমাদের দেয় না, সরকার আমাদেরকে 2 টাকায় দেয়। তাহলে 38 টাকা যেটা, সেটা কি? যে এই যে 2 টাকাটা হচ্ছে ইস্যু প্রাইস, যেই দামে বেসিক্যালি আমরা রেশনটা ধরি। ওকে, আর যেটা সরকার দিল সেটাকে বলবো কি? সাবসিডি। তো বুঝেছো? এবারে তুমি আমাকে বলো, তাহলে যদি আমাকে বলে যে সাবসিডির সঙ্গে যদি আমি ইস্যু প্রাইস যোগ করি, তাহলে যে প্রাইসটা পাবো সেটা হচ্ছে কি না আমার প্রকিউরমেন্ট প্রাইস। ঠিক আছে, এই ছোট্ট ছোট্ট কথা তোমরা মাথায় রাখবে। এবারে আসো যে কোশ্চেনটা দিয়েছিল তার আনসারে যাই। তোমাদের যদি কারো বোর লাগে সেটাও আমাকে জানাবে কমেন্ট করে, তাহলে অন্তত আমি নেক্সট দিন থেকে শুধু কোশ্চেন এবং আনসার বলে বলে চলে যাবো। ঠিক আছে, যদি বোর লাগে যে বলবে ভালো লাগছে না স্যার, ঠিক আছে। আর আমি একটা কথা বলেছি, যারা তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট, আমার টার্গেট মাস নয়, তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা আছো, যাদের জেনুইনলি প্রয়োজন রয়েছে, ঠিক আছে, আমি তাদের পাশে থাকতে চাই। তোমরা পড়াশোনা করো, জেনুইনলি করো, বাস, আর কিছু না। ঠিক আছে, চলো এবার কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ গভর্নমেন্ট সাবসিডি বেসড ফুড সিকিউরিটি প্রোগ্রাম। এর কোনটা হবে? ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, যদিও আমরা আগের দিন পড়েছিলাম আমরা। ওকে, তো ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন নেওয়া হয়েছিল কবে? 2007 সালে, রাইট। আর ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট কবে নেওয়া হয়েছিল? 2013 সালে। তোমাদের বাড়িতে রেশন কার্ড আছে, রেশন কার্ডে দেখবে যদি থাকে লেখা থাকবে ওখানে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট লেখা থাকবে, দেখো তোমরা। ঠিক, বেশ। নেক্সট চলো কি বলছে। বলছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট ইজ মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ। বলছে সাইক্লিক্যাল আনএমপ্লয় মানে কি? তোমরা জানো তো বিজনেস হয় এরকম, তাই না? কখনো রিসেশন চলে, রিকভারি চলে, বুম হয়, এভাবে চলতে থাকে। তো বিজনেসের যেমন হয়, তো সাইকেলের সঙ্গে মোটামুটি যদি হয় তাকে আমরা বলবো কি? সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। ওকে, তাহলে বিজনেস সাইকেল এর সাথে যদি আমার মোটামুটি চলে তো তাকে আমরা বলবো কি? সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। ধরে নাও যখন রিসেশন চলে, স্বাভাবিকভাবে রিসেশন যদি বেশি হয় আনএমপ্লয়মেন্টও বেশি হবে, খুব স্বাভাবিক জিনিস। আস্তে আস্তে আবার রিকভারি যদি চলে, আস্তে আস্তে এমপ্লয়মেন্টের সংখ্যা বাড়ে। তো এইভাবে মোটামুটি চলে। ওকে, তাহলে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট রেজাল্টস ফ্রম ইকোনমিক রিসেশন অর ডিমান্ড শকস ডিউরিং দ্য বিজনেস সাইকেল। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে। আচ্ছা, আন্ডার এমপ্লয়মেন্ট কাকে বলে জানো? আন্ডার এমপ্লয়মেন্ট বলতে বোঝায়, ধরুন একজন পিএইচডি করা একজন ব্যক্তি, তিনি গ্রুপ ডির জন্য তিনি অ্যাপিয়ার করেছেন, বা তিনি হয়তো ডোমের পদের জন্য অ্যাপিয়ার করেছেন, পেপার পত্রিকা নিশ্চয়ই তোমরা পড়ো। তাহলে একজন ব্যক্তি তার যে যোগ্যতা সেই অনুযায়ী তিনি চাকরি পাচ্ছেন না, তো তাকে আমরা বলবো কি? আন্ডার এমপ্লয়মেন্ট। ঠিক আছে, চলো। হোয়াট ইজ দ্য মেইন ফিচার অফ দ্য সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রামস? ঠিক আছে, তো বলছে যে সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রামের মেইন ফিচার কি? আচ্ছা দেখো তো, সেলফ এমপ্লয়মেন্ট বলতে কি বোঝায়? একজন ব্যক্তিকে তাকে তার স্কিল, এমন কিছু প্রোগ্রাম লঞ্চ করব যাতে তার ওই ব্যক্তিটার তার স্কিল ডেভেলপ হয়, যাতে সে নিজেকে নিজে কোনো না কোনো জায়গায় এনগেজ করতে পারে। ঠিক আছে, তো এরকম চলো 4টে অপশন দেখি। বলছে কন্ট্রাক্ট ফার্মিং করবো, ওয়েজ এমপ্লয়মেন্ট গ্যারান্টি, প্রোভাইডিং স্কিল অ্যান্ড ক্রেডিট টু স্টার্ট স্মল বিজনেসেস। একদম ঠিক কথা। ঠিক আছে, তোমরা জানো আশা করি। আমরা এরকম মুদ্রা আন্ডারে আমরা নিয়েছি শিশু, কিশোর, তরুণ প্লাস, এরকম প্রচুর ক্যাটাগরিজ রয়েছে, যেখান থেকে আমরা কি চাইছি? স্কিল ট্রাইজমের নাম তোমরা শুনে থাকবে। স্কিল বেসড ডেভেলপ করা হবে, প্যারালালি তাদেরকে মাইক্রো বা ক্রেডিট দেওয়া হবে যাতে তারা নিজেরা স্টার্ট আপ শুরু করতে পারে। ভারতবর্ষে কিন্তু এখন স্টার্ট আপ ইকোসিস্টেম লাস্ট 10 বছরে কিন্তু ড্রাস্টিক্যালি কিন্তু বেড়েছে। ঠিক আছে, আমরা মনে রাখবো। নেক্সট চলো, হুইচ অফ দ্য ফলোইং প্রোগ্রামস aimed at providing skill training to youth? বলছে নিচের কোন প্রোগ্রামটা ইউথদেরকে স্কিল ট্রেনিং এর জন্য করা হয়? তবে এমজিএনআরজি হবে কি? হবে না। আচ্ছা দেখো, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা হবে, ন্যাশনাল ফুড সিকিউরিটি এটাও তো হবে না। তো আনসার কি হবে গো? বি ইজ দ্য রাইট আনসার, রাইট? বি ইজ দ্য রাইট আনসার। প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা প্রোভাইড স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং টু ইউথ ফর এমপ্লয়মেন্ট। ঠিক আছে, ছোট্ট ছোট্ট কথা বাবা, তোমরা এগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ আন্ডার এমপ্লয়মেন্ট? আমি কি বলেছিলাম আন্ডার এমপ্লয়মেন্ট কাকে বলে? যে একজন ব্যক্তি তার যে যোগ্যতা সে তার থেকে অনেক কম, ছোট ছোট, মানে সে তার একজন পিএইচডি করা লোক, ভাবো সে কি করছে? গ্রুপ ডির কাজ করছে, তার যার যোগ্যতা সেই অনুযায়ী কাজ পাচ্ছে না, সোজা কথা।
এরকম আমরা বলবো। চারটে অপশন কি আছে? আ ফুল টাইম আইটি প্রফেশনাল ইন আ স্টার্টআপ, ওকে, আ পোস্ট গ্রাজুয়েট ওয়ার্কিং অ্যাজ এ ডেইলি ওয়েজ লেবার, হাতে থাকুক, আ ব্যাংকার ওয়ার্কিং ওভারটাইম, অ্যান্ড এন্টারপ্রেনিউর রানিং আ সাকসেসফুল বিজনেস। ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো কি হবে আনসার, বি ইজ দ্য রাইট আনসার। ঠিক, চলো নেক্সট প্রশ্ন কি বলছে, বলছে হোয়াট ডাজ দ্য টার্ম মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ জিরো সিগনিফাই ইন রুরাল ইন্ডিয়া। দেখো আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম না, তোমাদের মনে আছে, ধরে নাও একটা কাজ আছে, বলেছিলাম না, ধরে একটা ক্ষেত আছে, এই ক্ষেতটাতে নাঙল দিতে ধরে নাও যে দুজন ব্যক্তি এই ক্ষেতটা নাঙল দিতে একদিনে কমপ্লিট করে ফেলবে, ওকে। এবারে ওই কি করলো, দুজন ব্যক্তি জায়গায় 3 নম্বর ব্যক্তি সেখানে এনগেজ হলো এবং 3জন ব্যক্তি মিলে একদিনে এই ক্ষেতটাকেই নাঙল দিল। তাহলে যে কাজটা দুজনের দ্বারা সম্ভব ছিল সেই কাজটাকে 3জন মিলে করা হলো। তার মানে একজন ব্যক্তি যার প্রোডাক্টিভিটি অ্যাকচুয়ালি জিরো, দুজন ব্যক্তির কাজ 3জন মিলে করেছে, স্বাভাবিক। তাহলে একজন ব্যক্তি যার প্রোডাক্টিভিটি জিরো, তাহলে একে আমরা কি বলেছিলাম মনে আছে? একে আমরা বলেছিলাম কি না, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। তাহলে বেসিক্যালি বাইরে থেকে দেখলে মনে হবে একজন ব্যক্তি এনগেজ রয়েছে, কিন্তু আদতে 3জন ব্যক্তি নয়, 2জন ব্যক্তি কাজ করছে। ঠিক, তাহলে এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট আমরা কোথায় দেখতে পাবো? এটা আমরা বেসিক্যালি দেখতে পাবো কোথায় না, হচ্ছে রুরাল, তাই না, স্পেসিফিক্যালি এগ্রিকালচারাল সেক্টরে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তার আনসার কি হবে? ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। কখনো কখনো জানতে চাই যে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট যদি হয় তাদের প্রোডাক্টিভিটি কত, তো মাথায় রাখবে অলওয়েজ, খুব সাধারণ জিনিস, মার্জিনাল মানে কি বলতো, তাদের বেসিক কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে না, কখনো গন্ডগোল হবে না, জানো তো। মার্জিনাল বলতে বোঝায় 1 ইউনিট এক্সট্রা, মার্জিনাল মানেই 1 ইউনিট এক্সট্রা, মানে তাহলে মার্জিনাল আনএমপ্লয়মেন্ট কাকে বলে? একজন ব্যক্তি এক্সট্রা কাজ করছে যার প্রোডাক্টিভিটি জিরো, মার্জিনাল মানেই এক্সট্রা। মার্জিনাল কস্ট কাকে বলে? এক্সট্রা কোনো এক ইউনিট উৎপাদন করতে যা কস্ট হয় তাকে মার্জিনাল কস্ট বলবো। মার্জিনাল রেভিনিউ কাকে বলে? এক্সট্রা 1 ইউনিট বিক্রি করে যে আমি রেভিনিউ পাবো তাকে বলবো মার্জিনাল রেভিনিউ। বুঝলে, মার্জিনাল মানে হচ্ছে 1 ইউনিট এক্সট্রা, ঠিক আছে, তারপরে যা দেবে সেই অনুযায়ী বাকিটা হবে, ওকে, কথাটা মাথায় রেখো। ঠিক, তাহলে এদের মার্জিনাল প্রোডাক্টিভিটি কত হয়? জিরো হয়। আগের দিনে আমরা পড়েছিলাম সিমিলার কনসেপ্ট একটা। The primary cause of rural poverty in India is, তো বলছে রুরাল পভার্টির প্রাথমিক কারণ কি? ওকে, বলছে হাই এক্সপোর্ট ডিউটি। আচ্ছা বেশ, আচ্ছা এর সঙ্গে রুরাল পভার্টির কি সম্পর্ক বলো তো? এগ্রিকালচারাল মেকানাইজেশন, তো ভালো জিনিস, এগ্রিকালচার যদি মেকানাইজড হয় বেশি বেশি প্রোডাকশন হবে, ভালো জিনিস। আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড অ্যাসেটস, একদমই সত্যি কথা, সি ইজ দ্য রাইট আনসার। তোমাদের ছোট্ট উদাহরণ দিই, আমাদের দেশে জানো তো, আমাদের দেশে স্পেসিফিক্যালি আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, টোটাল 96% ফার্মার দে আর মার্জিনাল ফার্মার, মানে লেস দেন 1 হেক্টর তাদের ল্যান্ড রয়েছে। আমাদের দেশেও যে খুব একটা বিশেষ কিছু, হয়তো দেশের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে একটু, কিন্তু তাও আমার মনে হয় না সেটা মোর দেন 80%ই হবে, বেশি তো কম নয়, একদম নিশ্চিন্তে থাকতে পারো। এবং হাল ফিলহালে দেখা যাচ্ছে যে আমাদের এগ্রিকালচারাল সেক্টরে এনগেজমেন্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে। 2024-2025 ডেটা এটা বলছে যে এগ্রিকালচারাল সেক্টরে ডিপেন্ডেন্ট পপুলেশন তারা এনগেজড আছে 43%, যেটা আগে ছিল 49% মতো, কমতে 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 43% এসছে। তাহলে কালকে যদি তোমার পরীক্ষায় কোশ্চেন দেয় যে এগ্রিকালচারাল সেক্টরে এখন ডিপেন্ডেন্ট পপুলেশন কত পার্সেন্টেজ পপুলেশন, এটা কিন্তু লেটেস্ট, যেটা আমি তোমাদেরকে দিলাম, বুঝছো, একদম লেটেস্ট, এটা লাস্ট, এটাই বেরিয়েছে, রিপোর্টে বেরিয়েছে। আমি জানি না পিএসসি ওদের মর্জি কি হবে, কোনো না কোনো জায়গা থেকে কোশ্চেন ঢুকে দেবে, মন গড়া কথা সেই ওরা ধরবে। মোর দেন 50% ইজ দ্য রাইট আনসার, আদিকালের কোশ্চেন্স, সময় বদলে গেছে বস। এবং আর একটা কথা তোমাদেরকে বলি, এগ্রিকালচারাল সেক্টরে মহিলা এবং পুরুষের মধ্যে মহিলাদের এনগেজমেন্ট আগের থেকে বেড়েছে। তো তার পজিটিভ নেগেটিভ সবকটাই রয়েছে। প্রথমত বলা হচ্ছে যে এগ্রিকালচারাল সেক্টর এখন ভেরি মাচ আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, ভেরি মাচ। আগে যেই পরিমাণে যে এগ্রিকালচার যা প্রফিট দিত, এখন আর সেই লেভেলে প্রফিট দেয় না। তো তাই দেখা যাচ্ছে বাড়ির যারা মোটামুটি কর্মক্ষম যারা পুরুষ, তারা আর থাকছে না, এগ্রিকালচারের সঙ্গে থাকছে না, বা নতুন যে জেনারেশন তারা কেউ এগ্রিকালচারাল প্র্যাকটিস করতেও চাইছে না। ফলে দেখা যাচ্ছে কি যে বেশিরভাগ লোকজনই আস্তে আস্তে কি হচ্ছে না, মাইগ্রেন্ট লেবার হয়ে যাচ্ছে। এবং যেটা আমরা গ্রামাঞ্চলে খুবই কমন একটা জিনিস আমরা দেখতে পাই, গ্রামাঞ্চলে সামান্য একটা কিছু কাজ করাতে গেলে লেবার পাওয়া যায় না। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছোট ছোট কথা তোমরা মাথায় রেখো, হ্যাঁ। The rural poverty is mostly caused by
ল্যান্ড ইনইকুয়ালিটি, লো অ্যাসেট ওনারশিপ অ্যান্ড ডিপেন্ডেন্সি অন ট্র্যাডিশনাল এগ্রিকালচার। আজও পর্যন্ত আমাদের ল্যান্ডে না ডিপেন্ডেন্সি পপুলেশন কিন্তু ইজ ভেরি হাই, ভেরি হাই, ভেরি হাই। এই কারণেই আমরা যে এগ্রিকালচারাল প্র্যাকটিস করি সেটা হচ্ছে কি সাবস্টেন্সিভ এগ্রিকালচারাল প্র্যাকটিস করি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি। মানে আমরা উৎপাদন করি বিক্রি করার জন্য নয়, আমরা উৎপাদন করি এই কারণে যাতে আমাদের জীবিকাটা থাকে, এবং আমরা উৎপাদন করি শুধুমাত্র কনজিউম করব বলে, আমরা এক্সপোর্ট করব বলে নয়। এগ্রিকালচার যে একটা ইন্ডাস্ট্রি হতে পারে, এগ্রিকালচার যে একটা প্রফিট মেকিং একটা অর্গানাইজেশন হতে পারে, এটা লোকে ভাবছেই না মানে ইন দ্য সেন্স তার অবশ্য অনেক কারণ আছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, ধরে নাও এবারে আলুর খুব বাম্পার প্রোডাকশন হয়েছে আলু। তাহলে আলু হচ্ছে একটা খুব পেরিসেবল একটা আইটেম। হ্যাঁ, একটা কিছু সময়ের জন্য, একটা নির্দিষ্ট টেনিয়রের জন্য তাকে স্টোর করা যায়, কিন্তু তাকে যদি প্রপারলি আমরা স্টোর করে রাখতে পারি, তাকে হলো এবছর যে আলু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা এক্সপোর্ট নাও করি, ওয়েস্ট বেঙ্গলের সামনে 2 বছর 20 টাকা কিলো ধরে অ্যাভারেজে আমরা আলু চাষ করতে পারবো, তর্কের খাতিরে দেখা গেল। কিন্তু এবছর এতটা পরিমাণে আলু হয়েছে, পেপার থেকে পড়ে বলছে, আমি নিজে চাক্ষুষে দেখে এসেছি, পেপার বলছে 1 কুইন্টাল আলু বিক্রি করছে 50 থেকে 60 টাকা করে। তো বুঝতে পারছো, 60 পয়সা কিলো আলু। তাহলে একজন কৃষক যিনি এত মেহনত করে তিনি আলু চাষ করেছিলেন, এবং প্রত্যেক তার বিঘা পিছু তার তো একটা কস্ট আছে, সে বিক্রি করে পাচ্ছে 5,000-7,000 টাকা, উৎপাদন কস্ট দাঁড়িয়ে তার 30,000-40,000 টাকা। তো স্বাভাবিক, এটা তো হতেই চলেছে, কারোর কাছ থেকে ধার নিয়েছে, সে শোধ করতে না পারে আলু চাষিরা আত্মহত্যা করছে। তো এই হচ্ছে আমাদের দেশের এগ্রিকালচারের ফিউচার। কি করবে? অথচ এগ্রিকালচারকে যারা, তুমি কিষান বা বড় বড় কর্পোরেট যারা রয়েছে, যারা এগ্রিকালচারাল প্রোডাক্ট বানায়, ফিনিশ প্রোডাক্ট, লেইস মতো কোম্পানি যারা, তুমি তাদের কখন দেখতে পাও যে এই সমস্ত কোম্পানিগুলো সুইসাইড করেছে? ফলে আমাদের লিঙ্কেজের ক্ষেত্রে একটু গন্ডগোল রয়েছে। ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড যে লিঙ্কেজ গুলো, র মেটেরিয়াল উৎপাদন করলাম, বাম্পার ক্রপ হলে তার প্রপার ব্যাকআপ কি হবে, সেটা আমাদের কিন্তু কোনো প্রপার কোনো প্ল্যান নেই। এগ্রিকালচারকে আপলিফট করার জন্য যে লেভেলের কাজ করার প্রয়োজন ছিল, এখনো পর্যন্ত হয়নি। 1950 সালে আমাদের এগ্রিকালচারাল সেক্টরে ঠিক যা নিউজগুলো আমরা পেতাম, পুরোনো নিউজগুলো, আজকে 2026 সালে দাঁড়িয়ে নিউজগুলো যে আহামরি কিছু বদলে গেছে এমনটাও নয়। এগ্রিকালচারাল ক্রেডিট তাদেরকে দেওয়া হচ্ছে, লোকজন নিতে চাইছে না। কারণ নিতে গেলে তাদেরকে কিছু না কিছু বন্ধক রাখতে হবে। একজন ব্যক্তি তার কোনো কিছু জমা রাখার মতো তার কিছু নেই, সে কি করবে? বুঝতে পারছো? যেই কথাগুলো বলছি ছোট ছোট করে বলছি, একটু মাথায় রাখো। এগুলো কখনো কখনো তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে ভারতবর্ষে এগ্রিকালচারাল নিচের কোনটায় এগ্রিকালচার একটা অন্যতম প্রধান সমস্যা। কথাগুলো সবকটা মনে রেখো, পরীক্ষায় কিন্তু এগুলো আসে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট এটা বলছে, হু অ্যামং দ্য ফলোইং ফার্স্ট ইন্ট্রোডিউসড দ্য আইডিয়া অফ বেসিক মিনিমাম নিডস ইন প্ল্যানিং। তাহলে সোজা কথা, তাহলে বেসিক মিনিমাম নিডস বলতে কি বোঝায়? দেখো, এই যে লাকদাওয়ালা বলে একটা কমিটি এন্ড দান্দেকার কমিটি সাজেস্ট করেছিল কি, পভার্টি লাইন বেসড অন বেসিক ক্যালোরি নর্মস এন্ড মিনিমাম নিডস, যে ন্যূনতম এইগুলো যদি না পায় তাহলে তাকে আমরা পুয়ার হিসাবে ধরবো। তাহলে কি হবে আনসার বলো? তাহলে এখানে দেখো দান্দেকার আছে, লাকদাওয়ালা তো নাই। ঠিক আছে, চলো দান্দেকার কমিটি। ঠিক আছে, মনে রাখবে এগুলো। পরবর্তী প্রশ্ন চলো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেন্স টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট কাকে বলে? দেখো, এখনকার সময়ে সব থেকে বড় উদাহরণ রাইট নাও, এখন যে সিচুয়েশন চলছে না, দেখো এআই এসে গেছে, এবং এআই শুধু আসেনি, এআই সমস্ত ফিল্ডে চলে এসছে। এবং এআই আসার পরে কি হয়েছে, যে আগে যেই সমস্ত কাজগুলো করতে গেলে ধরো একজন লোককে এনগেজ করতে রাখতো, এখন এআই এসে গিয়ে ও অল্প সময় অনেক লোকের কাজ করে দিচ্ছে। হচ্ছে কিনা? তাহলে টেকনোলজি কি করছে না, ও একজন কর্মক্ষম ব্যক্তিকে রিপ্লেস করে দিল। সিম্পল জিনিস। তো এটাই কি টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, রকেট সায়েন্স মোটে নয়। জব লস ডিউ টু মেশিনারি রিপ্লেসিং লেবার। আমি ছোট্ট এআই দিয়ে একটা উদাহরণ দিলাম, সেটা মেশিনও হতে পারে, অন্য কিছু হতে পারে। তুমি দেখো না, জেসিবি গুলো আগে মাটি কাটার জন্য একটা পুকুর খুঁড়তে কতদিন সময় লাগতো এবং কত লোক কাজ করতো, যাকে জলাধার বানানো হবে। এখন সিম্পল জিনিস, দুটো জেসিবি আছে, তারা একটা এরিয়া দিলে কোনোটাই 1 দিনেও হয়ে যায়, কোনোটা 2 দিনেও হয়ে যায়, কোনোটা 3 দিনেও হয়ে যায়, ডিপেন্ড করে। খুব অল্প সময়ে প্রচুর কাজ হয়ে যায়। ঠিক কথা, রাইট? চলো পরবর্তী প্রশ্ন চলো। বলছি, হিউম্যান পভার্টি ইন্ডেক্স
ওয়াজ ইন্ট্রোডিউস বাই, তো বলছে হিউম্যান পভার্টি ইন্ডেক্স এইচপিআই কে ইন্ট্রোডিউস করেছে? দেখো এটা সিম্পল জিনিস, এটা ইউএনডিপি ইন্ট্রোডিউস করেছে। আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো বাবা, ঠিক আছে? কমেন্ট করতে হবে না, তোমরা এমনিও দেখো না, যে কজন দেখছো আমি তাদেরকে বলছি, যদি তোমরা ভালো নম্বর পেতে চাও, যে কথাগুলো বলছি পারলে একটু শুনে দেখো। স্টেটমেন্ট নাম্বার 1, এই যে বডিগুলো আছে না, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, আইএমএফ, ডব্লিউটিও, এরা যা যা রিপোর্ট পাবলিশ করে, তোমরা না এক জায়গায় সব করে করে সব লিখে লিখে পড়ে রাখবে। এছাড়াও ইউএনসিটিএডি, বুঝলে, যা যা বডি রয়েছে, আমাদের নীতি আয়োগ, বুঝলে, কোন কোন বডি কি কি রিপোর্ট রিলিজ করে, আমি তোমাকে প্রমিস করছি এখান থেকে কোশ্চেন আসে। কি কোশ্চেন দেবে বলা খুবই মুশকিল, আমার পক্ষে বলা সম্ভব নয় কি কোশ্চেন দেবে, তবে এখান থেকে কোশ্চেন আসে। সে তুমি ইউপিএসসি দাও, যে কোনো পরীক্ষা তুমি দাও, বোঝা গেল? ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস একটা উল্টে দেখবে কতবার কোশ্চেন এসেছে, ঠিক আছে? তো যেই বডি গুলো বললাম স্পেসিফিক্যালি, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, আইএমএফ, ডব্লিউটিও, ইউএনসিটিএডি, নীতি আয়োগ, হ্যাঁ, তো আর যে কটা বডি, আচ্ছা আপাতত তুমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বুঝলে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তো যেগুলো যেগুলো বডি গুলো আছে না, এইগুলো মোটামুটি আগে তুমি এগুলো শুরু তো করো, তোমার কমেন্ট করে জানিয়ে তো কেউ যদি পারো, অন্তত দুটো করে, অন্তত দুটো করে, যে এই বডি গুলোর কথা আমি বললাম, যে কে কোন ইন্ডেক্স যদি থাকে, ইন্ডেক্স খুব বেশি নাই, ওকে, রিপোর্ট গুলো আছে, কে কি রিপোর্ট পাবলিশ করে, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট করে জানিও যদি পারো তো, আর যদি নাও কমেন্ট করতে পারো ইটস ওকে, কোনো চাপ নেই, তুমি তো নিজের খাতায় লিখে রাখো, ওতেই হবে, ঠিক আছে? চলো, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্ডিকেটর ইউজড ইন দ্য মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। তো বলছে যে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, প্রথমে আসো, দেখো একটা কথা, মাল্টি ডাইমেনশনাল, আচ্ছা এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সটাও কে রিলিজ করে? আগে আমরা পড়েছি, এটাও করে কিন্তু ইউএনডিপি। ইন্ডিয়াতে কে করে? নীতি আয়োগ করে, জানো? নিশ্চয়ই জানো, আমি আগের দিন বলেছিলাম তোমাদেরকে, বা তোমরা এমনিও জানো। তো বলছে নিচের কোনটা নেই, তার মানে আমরা পভার্টিকে অনেকগুলো ডাইমেনশন দিয়ে বিচার করব, সেটা কোনটা হবে না? দেখো, নিউট্রিশন আছে, স্কুলিংও আছে, স্যানিটেশন আছে, নেই পলিটিক্যাল পার্টিসিপেশন, ঠিক আছে? সি ইজ দ্য রাইট আনসার, আমরা মাথায় রাখবো, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। দ্য পভার্টি গ্যাপ ইন্ডেক্স মেজার, দেখো পভার্টি গ্যাপ বলেছে, তাই তো? পভার্টি গ্যাপ বলতে কি বোঝায়? ধরে নাও এটা হচ্ছে পভার্টি লাইন, এবার মাথায় আসতে পারে স্যার পভার্টি লাইন কাকে বলে? দেখো, পভার্টি লাইন বলে এরকম কোনো ডেফিনেট কোনো লাইন নেই, এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল, একটা ইমাজিনারি একটা লাইন, ঠিক আছে? যার উপরে থাকলে তাকে বলা হয় এপিএল, মনে রেখো, যার উপরে থাকলে বলা হয় এপিএল বা অ্যাবাভ পভার্টি লাইন, যার নিচে থাকলে তাকে বলা হয় কি? বিপিএল বা বিলো পভার্টি লাইন। এই কথাগুলো ছোট্ট ছোট্ট কথা, মনে রেখো, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু আসবে বাবা, ওকে? আচ্ছা, আর একটা কথা আমি কি বললাম, হ্যাঁ, তাহলে বলেছে কি যে পভার্টি গ্যাপ ইন্ডেক্স, ধরে নাও এটা হচ্ছে পভার্টি লাইন, আর অ্যাকচুয়ালি লাইন হয়তো এরকম দিয়ে গেছে, তাহলে এই যে গ্যাপ, বোঝা গেল? ওপরে নিশ্চয়ই থাকবে না, নাহলে পভার্টি কেন হবে? ওকে, তো এই গ্যাপকে আমরা কি বলবো? পভার্টি গ্যাপ ইন্ডেক্স যদি করি আমরা, তাহলে কি বলছে? নাম্বার অফ পিপল বিলো পভার্টি লাইন, নাম্বার অফ পিপল কি করে হবে? এক্সটেন্ড অফ ইনইকুয়ালিটি বিটুইন রিচ এন্ড পুয়ার, ডেপথ অফ পভার্টি, হাউ ফার দ্য পুয়ার আর ফ্রম পভার্টি লাইন, বোঝা গেল? সি ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ, ইয়েস, পভার্টি গ্যাপ ইন্ডেক্স শোজ দ্য, কি বলছে? অ্যাভারেজ শর্টফল, মাইন্ড ইট, অ্যাভারেজ শর্টফল, তাহলে এটা একটা গড় ভ্যালু, ওকে, এটা একটা অ্যাভারেজ ভ্যালু। এই কথাগুলো মনে রাখো, কবি ভি কहीं भी पूछ सकता है, कभी भी कहीं भी पूछ सकता है। আর এখন আস্তে আস্তে না কোশ্চেনের প্যাটার্ন বলো, সেগুলো কিন্তু বদলে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে তুমি যদি জিনিসগুলো আস্তে 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 যদি বুঝতে না পারো, শুধুমাত্র পড়ে গেলাম হলে হবে না, কোশ্চেনকে যেন একটু কোশ্চেন একটু পেঁচিয়ে দিল, একটু চেঞ্জ করে দিল, তখনও যেন তোমার পারফরমেন্সে যেন কোনো চেঞ্জেস না হয়, নাহলে গন্ডগোল হয়ে যাবে। দেখা যাবে তুমি মকে অনেক নম্বর পাও, পরীক্ষার হলে গিয়ে দেখা গেল যে এমন হয়ে গেল, নম্বর চেঞ্জ হয়ে গেল। তো এটা যদিও হওয়া উচিত নয়, যদি ঠিক ভাবে স্ট্যান্ডার্ড কোশ্চেন তুমি প্র্যাকটিস করে যাও, জেনারেলি হয় না। যাক, বাই দা ওয়ে, তো এটা মাথায় রাখো, এটা অ্যাভারেজ একটা কনসেপ্ট, অ্যাভারেজ শর্টফল অফ টোটাল পপুলেশন ফ্রম দ্য পভার্টি লাইন রিফ্লেক্টিং ডেপথ অফ পভার্টি। কালকে এটাও জিজ্ঞাসা করতে পারে যে কোন ইন্ডেক্স দিয়ে পভার্টির ডেপথ কে মেজার করা হয়, সেটাও মাথায় রাখবে, তাহলে পভার্টি গ্যাপ ইন্ডেক্স দিয়ে, ঠিক আছে? তো কোশ্চেনটা এভাবেও আসতে পারে, উল্টো ভাবেও আসতে পারে, কি দেবে আমি তো জানি না,
তো তুমি যদি ব্যাকআপে এগুলো রাখো, টেনশন করার কোনো কারণে, লোড নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, চলো কি বলেছে দেখি। আরবান আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া ইজ প্রাইমারিলি অফ হুইচ টাইপ? বলছে আরবান আনএমপ্লয়মেন্ট কিরকম টাইপের হয়? তুমি বলো শহরের ডিসগাইজড কি, সাইক্লিক্যাল কি, স্ট্রাকচারাল অ্যান্ড এডুকেটেড। একদমই ঠিক, কোনো চাপ নেই, রাইট? ইন আরবান ইন্ডিয়া most unemployment is structural due to mismatch in skill and educated due to lack of suitable opportunities. কেউ কোন একজন ব্যক্তি হয়তো সাথে এমএসসি পাস করেছে, এমএ পাস করেছে, বা হয়তো হায়ার স্কিল রয়েছে, তিনি জেনারেলি মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যায়, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কারণ মহিলারা বিয়ে হয়ে যায়, বিয়ে করার পরে তো সোসাইটিতে অনেক রকম সব প্রোটোকলস থাকে, কি হয় না হয়। একজন আমি প্রচুর ইন্টেলিজেন্ট মহিলাকে দেখেছি, শুধুমাত্র একটা সংসারে ঢুকে যাওয়ার পরে তার নিজের যে প্রোডাক্টিভিটি ছিল, প্রত্যেকেই চায় না সে নিজেকে ফ্লারিশ করতে, সেটা আর হয়ে ওঠেনি। তাহলে বলো, তারপর দেখেছে যে আমি আমার নিজের মতো করে কাজ পাচ্ছি না। তো আমি একবার দেখেছিলাম, মহিলাদের শ্রম বলে একটা সম্পাদকীয় প্রতিবেদন বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকাতে, যদিও অনেক পুরনো, তো যদি কেউ পড়ে থাকো আমি কি বলছি বুঝতে পারবে যে এই মহিলারা যে কাজ করে, ফ্যামিলিতে কত কাজ করে, তার মূল্য আমরা কি দিই। যাক, সে কথা। তো মেন জেনারেলি দেখা যায় আরবান অঞ্চলে এটাই দেখা যায়। এবং জানো কি বলা আছে, মহিলাদের কথা, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, গ্রামের সঙ্গে শহরকে যদি কম্পেয়ার করা হয়, দেখা যায় যে গ্রামাঞ্চলের মহিলারা বরং অনেক বেশি এনগেজ রয়েছে কর্মক্ষেত্রে রাদার দেন শহরাঞ্চলে। ওকে, এগুলো ডেটা বলে। তাই কি বলতে, গোল অফ ইনক্লুসিভ গ্রোথ ইন পভার্টি রিমুভাল মিনস। ইনক্লুসিভ গ্রোথ থেকে ইউপিএসসি তেও কোশ্চেন জানতে চেয়েছে। ইনক্লুসিভ গ্রোথটা অ্যাজ এ হোল খুবই ইম্পর্টেন্ট। ইনক্লুসিভ গ্রোথ কাকে বলে? আপলিমেন্ট অফ অল, তাই না? ফিউ নয়, আপলিমেন্ট অফ অল, সবারই আপলিমেন্ট হবে, এইরকমের কথা বলেছে। তাহলে গ্রোথ দ্যাট অনলি বেনিফিট সিটিজ, ডেফিনেটলি না। গ্রোথ দ্যাট এক্সক্লুডস সাবসিডিজ, গ্রোথ উইথ ইকুয়াল অপরচুনিটিস ফর অল সেকশনস। তো পরিষ্কারভাবে বুঝতে পারছো, সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো মনে রেখো, ইউপিএসসি তো জানতে চেয়েছিল, যতটুকু আমার স্মরণে আছে 2023 কি 22-এর ইউপিএসসি তে কোশ্চেন ছিল। এই জায়গাগুলো থেকে ইউপিএসসি তে কোশ্চেন থাকে, জানো তো? বেশ। অ্যাজ পার গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025, ইন্ডিয়া হ্যাজ বিন প্লেসড ইন হুইচ ক্যাটাগরি? দেখো, এটা লাস্ট বেরিয়েছে, চাপের কোনো কারণ নেই, 2025 থেকে এটা ভাবার কারণ নেই। ঠিক আছে, তো এটা বদলে যাবে, বদলালে খুব একটা আহামরি চেঞ্জ হবে এমনটা নয়, ডিজিট গুলো বদলে যায়। আচ্ছা, তো প্রশ্ন কি জানতে চাই, বলছে লো হাঙ্গার, মডারেট হাঙ্গার, সিরিয়াস হাঙ্গার, নাকি অ্যালার্মিং হাঙ্গার, সরি। তো ইন্ডিয়া রয়েছে আন্ডার সিরিয়াস ক্যাটাগরি। বুঝতে পারছো, খুব ভয়ঙ্কর অবস্থায়। ইন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025, India has been placed in the serious category with a score of 25.8. The categorization of GHI ranges from low, moderate, serious, alarming. তার মানে ইন্ডিয়া জাস্ট অ্যালার্মিং এর জাস্ট তলায় রয়েছে, টু এক্সট্রিমলি অ্যালার্মিং। ওকে, ইন্ডিয়া স্কোর ফল উইদিন দ্য সিরিয়াস রেঞ্জ, রিফ্লেক্টিং পারসিস্টেন্ট ইস্যু অফ আন্ডার নিউট্রিশন, চাইল্ড ম্যাল নিউট্রিশন। বুঝতে পারছো, এই হচ্ছে ইন্ডিয়ার অ্যাকচুয়ালি পিকচার। এখনো পর্যন্ত প্রায় 23 কোটি মানুষ, এখনো পর্যন্ত প্রায় 23 কোটি মানুষ নিয়ার অ্যাবাউট, এখনো পর্যন্ত তারা বিপিএল, বিলো পভার্টি লাইন। বুঝতে পারলে? এবং ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে এখন সেটা $2 পার ডে যদি কেউ ইনকাম করে, তাহলে সে গরিব নয়, বড়লোক কিনে জানি না, সে গরিব নয়। তাহলে ভাবো, তা সত্ত্বেও $2 মানে কত, 100-200 টাকা ধরে নাও, রাউন্ড ফিগারে বলছি আমি। একজন ব্যক্তি 200 টাকা যদি ইনকাম করে, মানে মাসে যদি সে 6000 টাকা ইনকাম করে, সে গরিব লোক নয়। আর যাই হোক, ওকে, এবারে একটা কথা বলি, এটা একটা ডাইমেনশন, এটা অনেকগুলো ডাইমেনশন রয়েছে পভার্টিকে মেজার করার। বোঝা গেল? কেউ বলছে হ্যাপিনেস ইন্ডেক্স দিয়ে আমি মেজার করবো, তাকেও কোনো টেনশন নেই। কি বলেছে? আমরা পড়েছিলাম না আগে যে সবসময় ইনকাম করেই আমাকে দেখাতে হবে এমন কোনো ব্যাপার নেই। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি অল্প পয়সা ইনকাম করেও আমি খুব খুশি আছি, তাই না? ভুটানের কিং কনসেপ্টটা দিয়েছিলেন। যাকগে, চলো। বলছে যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স স্কোর ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ হাউ মেনি ইন্ডিকেটার্স। খুব ইম্পর্টেন্ট কথা। তো বলছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে কি কি আছে? 4টে জিনিস আছে। একটা হচ্ছে আন্ডার নারিশমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, চাইল্ড স্টান্টিং, মাই মিস্টেক, চাইল্ড ওয়েস্টিং এন্ড চাইল্ড মর্টালিটি।
ঠিক আছে, এই চারটের উপর ভিত্তি করে করা হয়, মাথায় রাখবে। তাহলে কি বলেছে, দ্য গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কতগুলো রয়েছে, তাহলে 4 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। হোয়াট ইজ ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন দ্য গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025? তো ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 102। ঠিক আছে, কতগুলো কান্ট্রির মধ্যে 102? 123 খানা কান্ট্রির মধ্যে 102। ও হালাত খুব একটা ভালো নয় বাবা, খুব একটা নয়, খুব বাজে অবস্থা। এবং রিপোর্ট বলছে আমাদের দেশে টোটাল যা বিলিয়নারি আছে না, আমরা 3 নম্বরে রয়েছি। ঠিক আছে, আমেরিকা, চীন, ইন্ডিয়া, ভাবো। এবং তাহলে এখান থেকে তো পরিষ্কার বোঝা যায় যে আমাদের দেশের ইনকাম ইনইকুয়ালিটি কোন পর্যায়ে রয়েছে। আমরা মিক্সড ইকোনমিতে বিশ্বাস করি, এবং মিক্সড ইকোনমি, ওকে, এবং এই মিক্সড কখনো কোনো পরীক্ষা জানতেও চায়, তোমাদের WBCS যদি ইন্টারভিউ দিতে যাও কখনো কখনো জিজ্ঞাসাও করতে পারে যে ইন্ডিয়াতে মিক্সড ইকোনমি রয়েছে, তুমি কি মনে করো? তা সত্ত্বেও আমাদের দেশে কি ক্যাপিটালিস্টিকের দিকে, মানে ক্যাপিটালিজমের দিকে কি আমরা ঝুঁকে গেছি? কোন দিকে আমরা রয়েছি? নাকি আমরা LPG মডেল নেওয়ার পরেও আমরা কি এখনো বলতে পারি যে ইন্ডিয়া একটা মিক্সড ইকোনমিতে রয়েছে? বুঝেছো কি বললাম? তো এরকম কিছু তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে, তো তুমি তার একটা সঠিক উত্তর মাথায় রেখো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। সরি, PM Setu initiative. Okay, PM Setu initiative has been launched under which ministry? তো the Ministry of Skill Development and Entrepreneurship. ঠিক আছে, মাথায় রেখো। তাহলে এটা নেওয়া হয়েছিল কি, the PM Setu has been launched under the Ministry of Skill Development and Entrepreneurship. The initiative aims to modernize and upgrade, কি বলছে, 1000 খানা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, বুঝলে, টু মেক দেম ইন্ডাস্ট্রি অ্যালাইন এন্ড ফিউচার রেডি, স্ট্রেংথেনিং ইন্ডিয়ার স্কিল ইকোসিস্টেম। সিম্পল জিনিস, আমাদের দেশে আস্তে আস্তে স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি হচ্ছে। ইজ অফ ডুইং বিজনেসে দেখবে ইন্ডিয়ার র্যাঙ্ক আগের থেকে অনেক বেটার হয়েছে, ইনোভেশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক আগের থেকে অনেক বেটার হয়েছে। ওকে, এবারে আমরা দেখবো কি, তাহলে বেটার হয়েছে, কিন্তু আমাদের দেশে কাজ নেই এমনটা কিন্তু নয়। যে সেক্টর রয়েছে সেই সেক্টরে ঠিক ঠিক লোকের অভাব, স্কিল্ড লোকের অভাব। তো যাতে স্কিল্ড লেবার আমরা প্রোভাইড করতে পারি, স্টার্টআপ ইকোসিস্টেমকে বুস্ট করতে গেলে লেবার লাগবে। ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশনের মধ্যে একমাত্র একটাই ফ্যাক্টর রয়েছে যারা অ্যাকচুয়ালি প্রোডাকশনটা করে, দ্যাট ইজ লেবার। বাকিরা কেউই নিজে নিজে প্রোডাকশন করে না কিন্তু। তাহলে লেবার যে কিনা প্রোডাকশন করবে, তাহলে তার যদি স্কিলগত ভাবে তার যদি ঠিক না থাকে, তো তুমি প্রোডাকশন সেই লেভেলে করতে পারবে না। একজন স্কিল্ড লেবার শুধু প্রোডাকশন করে না, সে প্রোডাকশনটা অনেক ভালোভাবে করে, লো কস্টে করে, এটাও ঠিক কথা। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে, উই রাইজ ইনিশিয়েটিভ হ্যাজ বিন লঞ্চড বাই হুইচ অর্গানাইজেশন? বলছে উই রাইজ ইনিশিয়েটিভটা কোন অর্গানাইজেশনের নীতি আয়োগ নিয়েছে, বুঝলে? মহিলাদের এন্টারপ্রেনারশিপ করার জন্য, মহিলাদের যাতে মহিলারাও যাতে ব্যবসা করতে পারে, মহিলারাও যাতে এগিয়ে আসতে পারে, বুঝলে, এই কারণে এই উই রাইজ ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল। The We Rise initiative was launched by Niti Aayog's Women Entrepreneurship Platform (WEP). It focuses on supporting women entrepreneurs and women-led MSME to expand their business globally. আমাদের দেশে না যে এক্সপোর্ট হয়, MSME গুলোর কন্ট্রিবিউশন কিন্তু মোর দ্যান 40%, চারটিখানি কথা নয় কিন্তু। এবং আমাদের দেশে যা এনগেজমেন্ট যদি আমি দেখি, এনগেজমেন্ট পপুলেশন, তাহলে প্রায় 6 কোটি থেকে 7 কোটি, মানে টোটাল এমপ্লয়মেন্ট যদি আছে না, বেশিরভাগ লোকজনই কিন্তু এই MSME তে এনগেজ আছে। এবং সব থেকে ছোট মাইক্রো এন্টারপ্রাইজে এনগেজমেন্ট সব থেকে। এক্স্যাক্টলি ডেটাগুলো আমার ঠিক রাইট টাও মনে নেই, তবে হ্যাঁ, যে কথাগুলো তোমাদেরকে বলছি কথাগুলো জেনুইন, একদমই ঠিকঠাক মাথায় রাখতে পারো। ডেটাগুলো সময় সময় বদলে যায়। ওকে, তোমরা লাইট হাউস তো আছে, লাইট হাউস থেকে ডেটাগুলো একটু চোখে রেখো। আমার এক্স্যাক্টলি ডেটাগুলো ঠিক মনে নেই, ডিজিটগুলো এত মনে রাখাও সম্ভব নয়। ঠিক আছে, বাট যে কথাগুলো বলছি এগুলো মনে রেখো, পরীক্ষায় তোমার এইটুকু জানলেই চলবে। ওকে, নেক্সট হলো, বলছে অ্যাসপিরেশনাল এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট হ্যাজ বিন আইডেন্টিফাইড আন্ডার হুইচ স্কিম? অ্যাসপিরেশনাল এগ্রিকালচার ডিস্ট্রিক্ট যেগুলো জেনারেলি পিছিয়ে টিছিয়ে থাকে, এরকম জায়গায় এরকম ডিস্ট্রিক্টকে বলা হয়। ওকে, তো এটা নেওয়া হয়েছে কোন স্কিমের আন্ডারে? তো নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। ঠিক আছে, মনে রেখো সরকারি গভর্নমেন্টের স্কিম গুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন্স আসে।
Okay, the center has identified 100 aspirational agriculture district under the PM Dhanodhanno Krishi Yojana, PMDDKY মাথায় রেখো এটা। Okay, the scheme focuses on accelerating agricultural growth and improving productivity through targeted interventions, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু রিসেন্ট ডেটা approximately how many Indians moved above the extreme poverty line between 2011 2011-12 থেকে 2022-23 লাস্ট এই ডেটাটাই বেরিয়েছে। ওকে, লাস্ট যে আমি তোমাদের বলছি এটা এই ডেটাটাই বেরিয়েছে, 10 বছরের পরে বেরিয়েছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো। তো বলা হয়েছে প্রায় 269 মিলিয়ন, বুঝতে পারলে, প্রায় 27 কোটি তারা বিপিএল থেকে পভার্টি লাইনের উপরে গেছে। এটা ভালো খবর, ভালো খবর, কোনো অসুবিধা নেই। Around 269 million Indians moved above extreme poverty line during this period. This reflects a significant decline in poverty level based on the World Bank's updated poverty estimates. ঠিক আছে, মনে রেখো এটা। তারপরে নেক্সট কি বলছে, as per the World Bank's, কোথায় গেল রে, as per the World Bank's updated poverty line, extreme poverty is defined at, আচ্ছা, এক্সট্রিম পভার্টি কাকে বলবো, সরি মাই মিস্টেক, আমি তখন তোমাদেরকে $2 বলে দিয়েছিলাম, আগে ছিল 2.15, মাই মিস্টেক, সেটা চেঞ্জ হয়ে এখন $3 হয়ে গেছে, ঠিক আছে, সরি, একটু আগে তোমাদেরকে আমি $2 বলে দিয়েছিলাম না, $2 বলেছিলাম, সরি মাই মিস্টেক, ওটা চেঞ্জ হবে, ওটা 2.1 আগে ছিল, সরি আমি ভুলে গেছিলাম। ওকে, তো এটা $3 হবে। ওকে, তো এটা একটু জাস্ট একটু আপডেট করে নিও। চলো, $3 পার ডে, এটা কিন্তু রিসেন্ট ডেটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাবা, বুঝলে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো, মনে রেখো। দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ রিভাইজড দ্য এক্সট্রিম পভার্টি লাইন টু $3 পার ডে 2021 পার্সেন্ট পাওয়ার প্যারিটি অনুযায়ী, রিপ্লেসিং দ্য আর্লিয়ার 2.15 বেঞ্চমার্ক টু বেটার রিফ্লেক্ট দ্য গ্লোবাল প্রাইস চেঞ্জেস। ঠিক আছে, মনে রেখো, একটু আগে আমি আবারও তোমাদেরকে বলছি, একটু আগে তোমাদেরকে আমি $2 বলে দিয়েছিলাম, এটা আগে ছিল 2.15, ঠিক, ভুলে গেছিলাম। ওকে, আই এম সরি, তো এটাকে তুমি $3 করে দিও। ওকে, চলো পরবর্তী প্রশ্ন বলছে ইন্ডিয়াজ মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, তাই তো, এমপিআই ডিক্লাইন টু হোয়াট লেভেল ইন 2022-23, এটা আমরা আগের দিন করেছিলাম আমরা, এখন হয়ে গেছে কত, 15.5% মতো হয়েছে। আচ্ছা, এই ডেটাগুলো না তোমরা দেখে রাখবে, এই কারণে দেখে রাখবে, WBCS এর প্রিলিমস এবং মেন্সে এই ডেটা কিন্তু লেটেস্ট ডেটা, এগুলো কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হয় এমনটা নয়, বা মাসে মাসে বেরোয় এমনটা কিন্তু নয়, ওকেশনালি কখনো কখনো বেরোয় সার্ভে টার্ভে করে, বুঝলে। যে ডেটাগুলো বলছি প্লিজ তোমরা লিখে রাখবে, আমি আবারও বলছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বোঝা গেল। চলো, the MPI fell from 53.8% in 2005-6 to 15.5 in 2022। ভাবতে পারো 2005-6 সালে মোর দেন 50% ছিল আমাদের মাল্টি ডাইমেনশনালি পুয়ার, সেটা 2022 থেকে দাঁড়িয়েছে কত, ওই 15.5%। মাথায় রেখো, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, আবারও বললাম আমি, ইন্ডিকেটিং ইমপ্রুভমেন্ট অ্যাক্রস মাল্টিপল ডাইমেনশন, যেমন কি কি, এডুকেশন, হেলথ, স্ট্যান্ডার্ড অফ লিভিং, বাস। বিটুইন 2011 and 22-23 ইন্ডিয়াজ এক্সট্রিম পভার্টি রেট ডিক্লাইন ফ্রম, তো এক্সট্রিম পভার্টি রেট তো কোথা থেকে কোথায় এসছে, তো আগে ছিল 27.1 থেকে এখন হয়ে গেছে 5.3%, এটাও আমরা আগে করেছিলাম, যতটুকু আমার স্মরণে আছে তোমাদেরকে বলেছিলাম আমি, বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা, এগুলোই ছিল। ওকে, তো এইগুলোই ছিল আমাদের, আরো আজকে একটা কোশ্চেন কম ছিল, ঠিক আছে, পরের দিন তোমাদের আমি একটা কোশ্চেন এক্সট্রা করিয়ে দেবো না, ঠিক আছে। তো এই পর্যন্ত রইলো, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, তোমাদের ওই বন্ধুটার সঙ্গে শেয়ার করো যার ইন্ডিয়ান ইকোনমিতে একটু দুর্বলতা রয়েছে। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।